পারতাম না, সেই একই যে হয় না, শুধু চরিত্র চেঞ্জ হয়েছে। বাংলাদেশ সরকারের খুব শক্ত অবস্থান যে কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, ফলে আমরা বাধ্য হয়েই এটা আমাদেরকে মানতে হচ্ছে। সাংবাদিকতার আমাদের এই শেকল আমাদের পড়তেই হচ্ছে, কারণ আমরা যেহেতু দেশে আইন কানুন মেনে চলতে চাই। সেজন্য এই প্রেস কনফারেন্সটা যে হলো, এই প্রেস কনফারেন্সের কিছু এফেক্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসান ওখানে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, তার বাড়ি মাগুরাতে সেটায় আক্রমণ হয়েছে আমরা খবর পাচ্ছি, একাধিক সোর্সে খবর পাচ্ছি। পেট্রোল বোমা ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম শুনেছি। একরকম জঙ্গি হামলা স্টাইলে মব করা হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে প্রোগ্রামটা হলো, এটার তাৎপর্যটা আসলে কি? মানে এটা তো একটা একটা এফেক্ট তো আছে। কেন হঠাৎ করে তিনি আসলেন, একটা প্রেস কনফারেন্স বক্তৃতা দিলেন, আবার ঘরে গিয়ে ঘুমিয়ে গেলেন? ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। আমি একটু এর ভেতরের মাঝে যেটা কি আছে আমি একটু আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাই, যারা গৌতম ভাই। এবং আমি সরাসরি সেই ফরেন করেসপন্ডেন্ট ক্লাব থেকে জাস্ট এসে পৌঁছালাম। ফলে সেখানে যে আয়োজন অভূতপূর্ব, সমাবেশ অভূতপূর্ব, কেবলমাত্র ভারতীয় নয়, যারা বিদেশি গণমাধ্যমে থাকেন, কাজ করেন, তাদের প্রায় সকলের পশ্চিমা গণমাধ্যমে সকলেই উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ডয়েশ ওয়েল, যারা প্রশ্নও করেছেন। ফলে আপনার কথার সঙ্গে আমি প্রথমে একটা কথা একটু আপত্তি করব, যে তারেক রহমানের খবর নিশ্চিহ্ন ছিল না। তিনি লন্ডন থেকে ভাষণ দিতেন, বসুন্ধরা গ্রুপের কাগজে, আমি দীর্ঘকাল প্রথম আলো কাগজেও দেখেছি তার রিপোর্ট, ভাষণ প্রকাশিত হয়েছে। তিনি টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন লন্ডন থেকে বসে, এবং তাই অনুযায়ী তিনি টিকিট বাছাই করেছেন। প্রত্যেকটা সংবাদ ছাপা হয়েছে, এবং এ বিষয়ে আপনার এই বক্তব্যের সঙ্গে আমি আদৌ একমত নই। শেখ হাসিনার সময় যে গণতন্ত্রের যে সাংবাদিক স্বাধীনতা ছিল, সেটা ইউনূস আসার পর থেকে বিলীন, সেটা আজও তার কন্টিনিউশন চলছে। এবং আজকে প্রকাশ্য সমাবেশে এক জায়গায় যেরকম জাদুঘর ইউনূসকে দেখতে পেলেন, ইউনূসের প্রচ্ছন্ন প্রশাসন, তার শাসন চলছে বাংলাদেশে। সুতরাং ওই বক্তব্যের সঙ্গে আমি একমত নই। চাইলে আপনি পুরনো আর্কাইভ স্কুলে দেখাতে পারেন যে ছাপে নেই। আমি নিজে জানি, আমি তো নিজে বাংলাদেশ নিয়ে খবর করি, ফলে আমি তো নিজের মতো পড়েছি। সুতরাং আজকের পরিস্থিতি ছিল না। আজকের পরিস্থিতিটা প্রকৃত ফ্যাসিবাদী রাষ্ট্রে যা হয় তাই হয়েছে, এক। দুই হচ্ছে, আজকে প্রথম আন্তর্জাতিক মিডিয়ার কাছে শেখ হাসিনা এই প্রথম, এর আগে প্রশ্ন ছিল তিনি অডিওতে আসতেন, কেউ কেউ বলতেন অডিওটা নাকি রেকর্ডেড, কিন্তু অডিও রেকর্ডেড ভাষণ ছিল তার প্রথমটা এই এফসিসিতেই, জানুয়ারি মাসে। কিন্তু ভোটাররাই তিনি অনলাইনে উপস্থিত ছিলেন, তাতেও অনেকের সন্দেহ যে আদৌ তিনি কিনা, এআই মারমত্ত হচ্ছে কিনা। আজকে আর এক ধাপ উন্নত, সেটা হচ্ছে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সব নয়, অনেকগুলোতেই জয় উত্তর দিয়েছে, কিন্তু তিনিও উত্তর দিয়েছেন প্রথম দুটি প্রশ্ন। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটা সময় একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাতে সেই প্রশ্নটা শুনে সজীব ওয়াজেদ জয় বললেন যে বোধহয় শেখ হাসিনা বোধহয় চলে গিয়েছেন, তিনি এখন বোধহয় নেই, ফলে তিনি আর এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সঙ্গে সঙ্গে আমরা শুনতে পেলাম সকলে, না না আমি আছি, আই এম হেয়ার, আই এম টু আনসার দিস কোয়েশ্চেন। ফলে ওখানে যত গণমাধ্যম ছিল, বাকি অনেকে আপনাদের পণ্ডিত অনেকে আছে তো সাংবাদিক, এবং কিছু আর নেতাও আছে, দুর্ভাগ্যজনক সেটা আবার আওয়ামী লীগ বলে দাবি করেন সে নেতা। তিনিও আবার বলেন যে, কি নাম জানা, রাশেদ মির্জাফর নাকি নাম, রাশেদ মির্জাফর বোধহয় নাম, না ওরকম একটা কিছু নাম হবে। হ্যাঁ হ্যাঁ, তো তিনি বোধহয় বলছিলেন যে শুনলাম ও সব অডিও রেকর্ডে বলা থাকে, আর গৌতম লাহিড়ী গুজব ছড়ায়। গৌতম লাহিড়ী গুজব ছড়ায়নি, 23 সালে বলেছিল বাংলাদেশ বিস্ফোরণের মুখে আছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে, যেটা ছাপা হয়েছিল বাংলাদেশের কাগজে। এটাও বলেছিলাম অনেক আওয়ামী লীগের নেতা যারা ভেবেছেন জোর করে টিকিট পেয়েছেন তারা হারবে, এবং তার মধ্যে এই রাশেদ মির্জাফর হেরেছিলেন। তিনি হেরেছিলেন নৌকা টিকিট নিয়ে, যে ইলেকশনে হারার কথা ভাবাই যায় না, সেই ইলেকশনে তিনি হেরেছিলেন। তিনি তো আওয়ামী লীগ কোনোদিন নন, তিনি তো হঠাৎ করে তার বাবার কারণে এসেছিলেন, তার বাবা ছিলেন এরশাদের সময় আমলা, এবং
আমাকে তো লক্ষ লক্ষ ফোন করে বলছেন অনেকে যে আজকে শেখ হাসিনা সেই সব সমালোচকদের দলের বাইরে আর দলের অভ্যন্তরের যে মির্জাফর তাদের বিরুদ্ধে আজকে সমুচিত জবাব দিয়েছেন। আমি উত্তর কপাটে গালে থাপ্পড় মেরেছি। দুই, এমনকি অনেকে সাংবাদিক এসছিল, শুধুমাত্র কেউ কেউ এসছে সুদূর আমেরিকা থেকে সাংবাদিক যারা ইউটিউব করে, তারা নিজেরা দেখেছে অনুষ্ঠান। এবং যেটা শুনুন, পশ্চিমা সংবাদ মাধ্যম তারা তাদের বক্তব্য হচ্ছে যে এখন তারপরেও প্রশ্ন চলেছে কেউ, আচ্ছা ভিডিওতে তো এলেন না। আচ্ছা যদি ধরুন প্রথম কথা ভিডিওতে এসে যান, তাহলে তারপরে কি আপনার দাবি আছে? তিনি কেন দাঁড়িয়ে গান গাইছেন না? তাই তো অদ্ভুত কথা। দরকার হলে আপনাদের সমস্ত সন্দেহ নিরসন হবে, কোনো অসুবিধা নেই। আর যেটা ঘোষণা ছিল সেটা আজকে প্রকাশ্য সাংবাদিক বৈঠক করে তিনি তার একটা পুনরুক্তি করেছেন। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যে বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থা কি দাঁড়িয়েছে না, স্বাভাবিক সেগুলো বলার কথা, সেগুলো তিনি বলবেন, সেগুলো রাজনৈতিক বক্তব্য, সেটা তো তার বলতেই হবে। কিন্তু মোদ্দা বিষয় যেটা, সেটা হচ্ছে যে তিনি ডিসেম্বরে ফিরছেন, তারিখ বলেননি। এটাও বলেছেন বিজয়ের মাস, সেই মাসেই তো ফিরবো, আর কবে ফিরবো? আজকে তুলনামূলকভাবে অন্য একটা চিত্র দেখেছি কিন্তু আমরা এখানে ব্যাপক প্রচারিত। আপনি সাকিবের বাড়ির মলোটভ ককটেল দেখার গেছি, জানতাম যে এরকম হবে আর কি, অস্বাভাবিক কিছু নয়। সেই দেশটা তো এরকমই দেশ না, একটা মবের দেশ, কোন আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই। আমি তো বলছি ইউনূসের বর্ধিত প্রশাসন চলছে। তৃতীয়ত, আপনি দেখুন আজকে তো আপনাদের জুলাই বিপ্লব পালিত হয়েছে, সেই অনুষ্ঠানে কি ঘটেছে সেটা কি আপনারা দেখাতে পারছেন? তো আমরা খুবই দেখছি ভিডিও। খুবই লজ্জাজনক ঘটনা ঘটেছে বিদেশি সব ফরেন ডিপ্লোমেটদের সামনে। এই যে রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণে তিনি যেভাবে সমালোচনা করছেন যারা অশান্তি তৈরি করেছে, এবং সমস্ত বিদেশি রাষ্ট্রদূতেদের সেই মিটিং হল ছেড়ে চলে যেতে হয়েছে। আমি তো দেখলাম ভারতীয় হাই কমিশনারও ছিলেন দীনেশ ত্রিবেদী, তিনিও দেখলাম ছিল। যেতে গিয়ে একটু হোটেলও গেলেন। ফলে সেটাও দেখেছি আর এই দৃশ্যও দেখেছি, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা যদি আইডিওলজিক্যাল কমিটমেন্ট থাকে, যেখানে কোনো মব কালচার নেই, যেখানে সুষ্ঠু গণতন্ত্রের কথা বলা হয়, তার একটা পরিবেশ আজকে আমরা দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে দেখেছি। আর একটা দেখলাম আপনাদের ওখানে রাষ্ট্রপতির বাসভবনে। কি কাণ্ড বলুন! মনে হচ্ছিল যে তাকে তো মানে, যাই হোক সে প্রসঙ্গ বাদ দিই। আপনি যেটা বলছেন তাৎপর্য, তাৎপর্য হচ্ছে এটাই, শেখ হাসিনাকে ঘিরে যে বিভিন্ন রকমের অপপ্রচার চালানো হচ্ছিল, তার অপপ্রচারে তিনি আজকে স্বয়ং জবাব দিয়েছেন। এবং এই প্রথম মা এবং সন্তান পুত্র একযোগে এক মঞ্চে উপস্থিত ছিলেন। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ছিলেন, আর শেখ হাসিনা দিল্লিতে তিনি যেখানে আছেন, যে বাসস্থানে আছেন, সেখান থেকেই যোগ দিয়েছেন। কারোর মনে আমাদের এখানে যে কেউ সমালোচকও থাকে, শেখ হাসিনা সবাই যে আমি বলবো প্রশংসক তা নয়, সমালোচকও আছে, তারাও দেখেছেন, তারাও বিশ্বাস করেছেন যে না, শেখ হাসিনা, এটা শেখ হাসিনাই বলছেন। এবং বলছেন শুধু নয়, তার যে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি যেভাবে হেসে ওঠেন, যেভাবে হাসেন, যেভাবে প্রতিক্রিয়া দেন, রিয়াক্ট করে, সেগুলো করেছেন, সেগুলো তো বিশেষ করে বাংলাদেশি আম, মানুষ তো, বাংলাদেশি যারা অভিজ্ঞ, আজকে নিশ্চয়ই আপনাদের গোয়েন্দাদের ঘুম নাই, সকাল থেকেই হয়তো তাদের এই নিয়ে দেখতে হচ্ছে, এবং দেখেছেন তারাও, সব নেতারাও দেখছেন, আমি জানি গোপনে দেখছেন। ফলে এটাই আপনার, এরপরে আপনি বলুন, এরপরে আর কি প্রশ্ন? হ্যাঁ, ওই এটাই শেষ কথা যে হ্যাঁ, ডিসেম্বরে ফিরবেন, এটা আবার সকল সাংবাদিকের সামনে তিনি পুনরায় ঘোষণা করলেন, তাতে তার যাই হোক। দাদা, আপনি আপনার আপনার কথা প্রসঙ্গ ধরে বলি, আপনি যে 23 সালে বাংলাদেশ অঘটনের কথা বলেছেন, এখন এই 26 সালে এসে কি আবার কোনো অঘটনের আশঙ্কা করেন কিনা বাংলাদেশ নিয়ে? আপনার কি এই ধরনের কোনো ভয় আছে? অঘটন না, বাংলাদেশ আবার গণতান্ত্রিক পথে ফিরছে, তার শুভ সূচনাটা আজকে এই জুলাই 5ই আগস্টে দেখলাম। আমি বলেছিলাম আপনাকে অনেক কাল আগে যে আগস্টে কিছু ঘটবেই, সেই আগস্ট থেকে ঘটাটা শুরু হলো, এবং শুরু হলো মানে তার যাত্রা শুরু হলো।
এখন যদিও এটা একটা আওয়ামী লীগের জন্য শোকের মাস, কিন্তু এই আগস্টেই তো শেখ হাসিনার উপরে প্রাণহানি ঘটেছিল, তাই না? 19 বার হয়েছিল, তার মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা। এবং তখন যারা ক্ষমতায় ছিলেন সেই দলই আজকে ক্ষমতায় আছে। তাহলে অঘটন আমি তো নিশ্চয়ই, আপনি যেটাকে অঘটন বলছেন, আমি অঘটন বলছি না। আমি বলছি বাংলাদেশে আবার গণতন্ত্রের চাকা ফিরছে এবং অগণতান্ত্রিক ব্যবস্থার অবসানের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আশার আলো দেখা দিয়েছে, এইটাই বলতে পারি। আমি কোনো অঘটন দেখছি না। যেটা ঘটনা উচিত, যেটা স্বাভাবিক, সেটাই ঘটতে পারে এবং ঘটতে চলেছে হয়তো। কিন্তু শেখ হাসিনা নিজেই তো একটা সময়সীমা দিয়েছেন ডিসেম্বর, তাই না? সুতরাং তার আগেই ঘটে যাচ্ছে কিছু, কিন্তু ঘটাটা শুরু, তার লক্ষণগুলো স্পষ্ট। যে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখি, অপেক্ষা করি। দাদা, আমি আরেকটু আরেকটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকেও সর্বাধিক সংখ্যক দর্শক, প্রায় 1,500 দর্শক লাইভ ভিউতে আছে, যুক্ত আছেন আমাদের সাথে। তাদেরকে একটা ছোট ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ সরকার রিকোয়েস্ট করেছিল ইন্ডিয়াকে যেন শেখ হাসিনা এই প্রোগ্রাম করতে না পারেন। আমরা সরাসরি যদি বুঝি, কারণ একটা সরাসরি দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন, এবং এরপরে এটা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন। আপনার কি মনে হয় না এটা এই দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে? এবং সামনে যেহেতু ব্রিক্স এর টাওয়ারটা এখনো ঝুলে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এটা কোনো এফেক্ট করতে পারে কি মনে করেন আপনি? না, দেখুন, শেখ হাসিনার উপস্থিতি এবং ভারতের উপস্থিতি, সে ব্যাপারে ভারত সরকার স্পষ্টই এর আগে খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছিলেন তিনি যখন এসেছিলেন। এবং খলিলুর রহমান সেই রেকর্ড, সেটা ট্রান্সক্রিপ্টও আছে আমার কাছে, তিনি যে সাংবাদিকদের কাছে বলেছিলেন যে শেখ হাসিনা আছেন, এটা আমরা জানি, মেনে নিয়েছি, এবং সেটা ছাড়াই কিন্তু আমাদের সম্পর্কের উন্নতি হতে পারে। সেটা কিন্তু খলিলুর রহমান নিজে বলেছিলেন সেই ব্রেকফাস্ট মিটিং, সম্পাদকদের সঙ্গে ব্রেকফাস্ট। ফলে হঠাৎ এখন শেখ হাসিনা এখানে থাকলে তো এই ধরনের কাণ্ড করবে, ভারত সরকার তো জানিয়েছে, এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা একটা প্রাইভেট মিডিয়া অর্গানাইজেশন, তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে, আর এবং তাও আবার কি বিদেশি সংবাদ মাধ্যম। তাদেরকে কি করে ভারত সরকার না করবে যে আপনারা এটা করতে পারবেন না, আর শেখ হাসিনাকে বলে দেবে যে আপনি কি বলবেন? সেটাও তো সম্ভব না বলা, না? এটা তো, আপনি তো বাংলাদেশেই দেখতে পাচ্ছেন সকালবেলায় নেতা রিকোয়েস্ট করার পরেও হাঙ্গামা থামছে না, এবং রাষ্ট্রপতি বললেন নেতার কথাটাও তো শোনেন না আপনারা, তাই না? তো সেই বাংলাদেশ শোনে না, সেখানে হঠাৎ এখানে ভারত সরকার তাকে নির্দেশ দেবে এটা বলবেন, অমুকটা বলবেন না, এটা হয় কখনো নাই। তিনি যা এটা বলে দিয়েছে ভারত সরকার, হ্যাঁ তিনি হয়তো অনেক রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন, সেটার সঙ্গে আমরা সহমত, এটার সঙ্গে আমরা সহমত। কিন্তু ব্রিক্সের আমন্ত্রণে যদি তারেক রহমান না আসেন, আমি দেখেছি বাংলাদেশের কিছু কাগজ ইতিমধ্যে লিখতে শুরু করেছে যে যাওয়া উচিত, তাহলে ব্রিক্সের দরজা চিরকালের জন্য বাংলাদেশের কাছে বন্ধ হয়ে যাবে। সেই চুক্তি পূরণ করা ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের পক্ষে মুশকিল হয়ে যাবে। একটা আন্তর্জাতিক মঞ্চের আমন্ত্রণ, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানাননি, এই আমন্ত্রণটা জানিয়েছেন ব্রিক্সের সভাপতি। আগামী দিনে ব্রিক্সের সভাপতি আরেকটা অন্য রাষ্ট্র হবে। তো ভারত এখানে আমন্ত্রণ জানিয়েছেন বলে আসবেন না, এরকম যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, এটা আমি বলবো হঠকারী সিদ্ধান্ত, এবং বাংলাদেশের স্বার্থকে তারা, আমি বলবো যে নষ্ট করছেন। ভবিষ্যতে ব্রিক্সের যে সদস্য হওয়ার যে আবেদন, সেটা তো অনেক অনেক দূর, মানে 20 জলে চলে যাবে। আমার মনে হয়, আমি এখনো বিশ্বাস করি তিনি আসবেন, এর সঙ্গে এটাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় হিসেবে দেখবেন না, যদি তিনি প্রাজ্ঞ রাষ্ট্রনেতা হয়ে থাকেন। আর যদি না হন, যদি জামায়াতের কথায় যদি প্রভাবিত হন, তাহলে আসবেন না। এটা এই জয়টা হবে তো জামায়াতের। তিনি যদি ভারতে না আসেন, জয় হবে জামায়াতের, জয় হবে হিজবুত তাহিবের, জয় হবে হামাসের, জয় হবে মৌলবাদীদের। সেটা যদি তিনি চান, তাহলে সেটা তার সিদ্ধান্ত, সে ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারি না। আমি আমার বিশ্লেষণ আমি বললাম এই।
দাদা আমি যদি আনুষ্ঠানিকভাবে ভারতের অবস্থান নাও বলি, আমরা বুঝতে বাকি থাকে না শেখ হাসিনা যেভাবে যে আতিথেয়তায় ভারতে আসে, তার নিরাপত্তা, তার অন্যান্য সুযোগ সুবিধা, বাংলাদেশ সরকারের কথার বাইরে তাকে মিডিয়ায় বক্তব্য দিতে দেওয়া, এই প্রেস কনফারেন্স করা, এই সম্পর্কটা ভারত সরকার কি কোনদিন চাবে যে উনি যে ডিসেম্বর আসতে যাচ্ছেন, যাও তুমি বাংলাদেশে গিয়ে মরো গিয়ে, এইটা যে ভারত চাবে না এটা আমরা অনুমান করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা আসার কেন্দ্র করে কি বাংলাদেশ সরকারের সাথে ভারতের একটা দূরত্ব বাড়ার সম্ভাবনা নিশ্চয়ই এটা বাংলাদেশ সরকারও ভাবছে, তারাও ভাবছে যে ডিসেম্বরে শেখ হাসিনা পাঠানোর পেছনে যদি ভারত থাকে তাহলে পরিস্থিতিটা কি হবে। মানে এটা তো একটা জটিল পরিস্থিতি। কিছুই হবে না। তারেক রহমান বিজেপি এই বিএনপি সরকারের পক্ষে শেখ হাসিনার কেশাগ্র স্পর্শ করার সাহস হবে না, আমি বলে দিচ্ছি। যত যাই ভাষণ দিই, কেশাগ্র স্পর্শ করতে পারবে। কারণ প্রথম কথা হচ্ছে, এখানে এই সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী, সাবেক মন্ত্রী, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে এখানে প্রধানমন্ত্রীর মর্যাদায় রাখা হয়েছে, তার নিরাপত্তা যেরকম দেওয়া উচিত সেরকম দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনা নিজে বলেছে প্রশ্নের উত্তরে, ভারত সবসময় আমাদের সঙ্গে থাকে, সংকট হলে ভারত পাশে থাকে। ফলে এটা একটা সংকট, তো শেখ হাসিনার প্রাণ সংশয় যদি হয়, তাহলে শেখ হাসিনা মনে করেন ভারত, যদিও তিনি বলেছেন না ভারত সরকারের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি, এমনকি বর্তমান বিএনপি সরকারের সঙ্গেও কোনো আলোচনা হয়েছে এমনও তিনি বলেন, স্বীকার করেন। আমি বলবো স্বীকার করেন। ফলে এই সময়টা তো লম্বা, দেখা যাক। এটা একটা আমি আমার দৃষ্টিতে আমার মনে হয় শেখ হাসিনা একটা চমৎকার একটা রাজনৈতিক চাল চেলেছেন, যে চালেতে যদি ভারত সরকারের পক্ষেও একটা অসুবিধা হচ্ছে, তার ঘনিষ্ঠতম বন্ধু তার যদি জীবন সংশয় হয়ে যায় তাদের কারণে, সেটার জন্য তারা জীবনে কোনোদিন মানে ভুলবেন না। তেমনি তারেক রহমান সরকারও বুঝতে পারছেন যে শেখ হাসিনা যদি আসতে চাইছেন যখন, তাকে সেভাবে একজন, আমার মনে হয় ওয়াল স্ট্রিট জার্নালের একজন প্রশ্ন করেছিলেন যে আপনাকে যে যাবেন সেখানে যদি আপনাকে গ্রহণ না করে, সেই প্রশ্নের কথা তিনি বললেন, আমি তো যাচ্ছি। গ্রহণ করা না করা, প্রত্যাবর্তন কি বন্দি প্রত্যর্পণ, কোনো বিষয়ে তো আমি ভাবছি না, আমি তো নিজেই সিদ্ধান্ত নিয়েছি যাবো। আমি জানি যে আমার জীবনের উপর এতবার হামলা হয়েছে, আর একবার হবে, হয় বাঁচতে পারি নাহলে মরতেও পারি, কিন্তু মানুষের পাশে যাবো। উনি বলেছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি, আর এটাও বলেছেন যে আমি সেখানকার মানুষের পাশে থাকার জন্য যাচ্ছি। কোন রাজনীতি, তিনি চেয়েছেন আরো একটা কথা বলেছেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সময় সংঘাত এড়িয়ে একটা রিকনসিয়েলেশন হয়, মানে প্রতিশোধ নয়, প্রত্যেকের রাজনৈতিক স্পেস দেওয়ার মতো একটা আলাপ আলোচনা শুরু, সেটা একটা অন্যতম উদ্দেশ্য এই তার ঘোষণা। এটা তাৎপর্য। দাদা সবশেষ একটা অবজারভেশন আপনার সামনে তুলে ধরি। আমার মনে হয় যে সরি, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ যেমন বেশি থাকে, বাংলাদেশ থেকে যখন এই প্রোগ্রামটা নিষিদ্ধ, যে আমরাও বলতে পারছি না আমরা কি ভাষণ দিয়েছে সেই কথাটা আমরা প্রচার করতে পারছি না, কিন্তু ওই যে আমি শো চলাকালীন সময় শুনলাম, অন্যদের ফেসবুক পোস্ট দেখছি যে 1 কোটির মতো ভিউ হয়ে গেছে। এবং বাংলাদেশের ভেতর থেকে শফিকুল আলম, ওই যে ইউনূসের প্রেস সচিব, তারপর আপনার সোহেল তাজ শেখ হাসিনার খুব সমালোচনা করে এখন, তারপর আপনার শিশির মনির জামাতের অ্যাডভোকেট, এদের মতো লোক, মানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব সাইডের মানুষেরই আজকে একটা আগ্রহ তৈরি হয়েছিল শেখ হাসিনা কি বলে শুনি। এই লাভটা বোধহয় এই প্রেস কনফারেন্সটা করে দিয়েছেন ডক্টর জাহিদ সাহেব, কারণ উনি নিষেধাজ্ঞাটা নিশ্চিত করেছেন, ফলে এই লাভটা হয়েছে। কি মনে করেন আপনি? না, আপনি যেটা বললেন সেটা 1 কোটি না, আমি পরবর্তীকালে দেখলাম একটা ফেসবুক থেকে 15 কোটি ভিউ হয়েছে। শেখ হাসিনার যেটা অডিও ভাষণ ছিল জানুয়ারি মাসে, এটা 12 কোটি মানুষ শুনেছিলেন, আর আজকের এটা নাকি 15 কোটি। সেটা সত্য মিথ্যা আমি পরে বলতে পারবো না, কিন্তু এটা আমি ফেসবুক থেকে আমিও দেখেছি। ফলে আমার বক্তব্য হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক ভাবে যেটুকু করার ছিল সেটা তিনি
করতে পেরেছেন, এবং সেই হিসেবে যদি বলেন, যদি ফুটবলের ভাষায় যদি বলেন, তাহলে বলবো আজ শেখ হাসিনা আপাতত 1 গোলে এগিয়ে গেছে। থ্যাংক ইউ দাদা, আজকে অনুষ্ঠান আমি আর দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন আপনি। আপনাকে দেখে একজন দর্শক প্রশ্ন করলো যে আমি আপনাকে ড্রেসটা চেঞ্জ করার সময় দেইনি, তো দুঃখিত সেই জন্য। ভালো থাকবেন, সুস্থ না, না, থাকবেন, না, নমস্কার। না, 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 না। অনুষ্ঠানটা যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে ভারতের নয়াদিল্লিতে, সেই অনুষ্ঠানের খবর প্রচার করা যাবে কি যাবে না এটা নিয়ে বেশ ধোঁয়াশা ছিল। সরকারের একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উনি স্পষ্ট বলেছিলেন যে সেগুলো প্রচার করা যাবে না। এবং আমি যদি ওনার কথাটা সরাসরি বলি, উনি বলেছিলেন শেখ হাসিনা বিদেশে অবস্থান করে কোনো বক্তব্য দিলে এবং তা প্রচার করা হলে সেটি আদালতের আদেশ লঙ্ঘনের আওতায় পড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে এটা পুরোপুরি একটা হুমকি গণমাধ্যমের প্রতি যে আপনারা এই খবর প্রচার করবেন না এবং ওনার বক্তব্য প্রচার করবেন না, কিন্তু উনি যে ঘটনা ঘটাবেন সেটা কি প্রচার করতে পারবেন না তা কিছু বলেননি। কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, আমি যখন এটা রেকর্ড করছি শেখ হাসিনা সেই বক্তব্য দেওয়ার পর প্রায় 10-12 ঘন্টা পরে আমি এটা প্রচার করছি, তখন পর্যন্ত আমি অনলাইনে আমি চেক করে দেখেছি যে কোথাও শেখ হাসিনা যে ওখানে একটা অনুষ্ঠান করেছেন, একটা অনুষ্ঠানে উনি যে মানে ভার্চুয়ালি কথা বলেছেন, এই সংবাদটাই কোথাও নাই। বলিহারি আমাদের মিডিয়া না এত স্বাধীন, আমাদের মিডিয়ার যারা কর্তা ব্যক্তি তাদের ব্যক্তিত্ব এত প্রবল, তাদের নিউজ সেন্স এত প্রবল, পাঠকের প্রতি তাদের আনুগত্য, পাঠকের প্রতি ভালোবাসা এত প্রবল, যে দেখে আমি হতাশ হয়ে গেছি। আইনে কিন্তু একটা ঘটনা ঘটালে এটা বলা যাবে না, এটা আইনে কোথাও নাই। এক জাহেদের ধমকেই সবার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। মিনিমাম বুদ্ধিটা কাজে লাগান, মগজের মধ্যে কিছু নাই, ধমক খাইয়ে কাজ হয়ে গেলেন আপনারা। আইনে কি বলে, কি আছে আইনে, এই ব্যাপারটা আইনে কি আছে আমার বলার দরকার নাই। এই আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, আমার ধারণা উনি ডক্টর জাহেদের চেয়ে আইনটা ভালো বুঝেন, তাহলে ওনাকে চিফ প্রসিকিউটর বানাবে কেন? এই চিফ প্রসিকিউটর কি বলেছেন, এই নিউজটা কিন্তু প্রথম আলোতে প্রচারিত হয়েছে, সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে আইনি বাধা নেই। কোর্টের অর্ডারে বলা ছিল উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। সেখানে তাকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন তার উপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। এটা মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা সংবাদ সম্মেলনে উনি কথা বলেছেন। এরপরে এ ব্যাপারে তাকে বিবিসিও জিজ্ঞাসা করেছে। বিবিসির সেই প্রশ্নের জবাবে এই চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার বিষয়ে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ যে বক্তব্যে আদালত অবমাননা হয় কিংবা কোনো ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয় এমন যে কোনো বক্তব্য প্রচার করা যাবে না। শেখ হাসিনার বক্তব্য আপনি প্রচার করতে পারবেন না, তবে সব বক্তব্য না, যে বক্তব্যটা প্রচার করলে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে যায়। সেখানে যদি শেখ হাসিনা যদি বলেন ভাই আমি ভালো আছি, এটা প্রচার করলে কি ঘৃণা বিদ্বেষ ছড়াবে না তো। যাও, কিন্তু আমাদের মিডিয়াগুলো করেছে কি, উনি যে একটা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই খবরটা আমি এখন পর্যন্ত কোথাও পেলাম না। মানে পরে হয়তো থাকবে, আমি জানি না প্রিন্টেড পত্রিকা কী থাকবে, আমি এখন প্রিন্টেড পত্রিকা তো দেখিনি, বলতে পারবো না। কিন্তু এখন আমি দেখলাম না। এমনকি ইন্টারেস্টিং বিষয়টা লক্ষ্য করেন, বুধবার রাতে 9টার দিকে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ওই গেটের মধ্যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে। এই খবরটা প্রথম আলোতে ডিটেল ছাপা হয়েছে। এখন হঠাৎ করে সাকিব আল হাসানের বাড়িতে আগুন কেন? সাকিব আল হাসান কি করেছেন এখন আজকে? প্রথম আলো এই রিপোর্টের কোথাও সে সংক্রান্ত কোনো ইঙ্গিত নাই। না জানার এই কথা হয়তো জানেন না, কারণ যারা আগুন দিয়েছে তাদের কথা পাওয়া যায়নি, তারা তো আর বলেনি কেন কি করেছে। কিন্তু এটা ধরেই নেওয়া যায় যে শেখ হাসিনার ওই অনুষ্ঠানে
ভিডিওতে ভার্চুয়ালি সাকিব আল হাসান যুক্ত ছিলেন। সাকিব আল হাসান তখন শ্রীলঙ্কায় ছিলেন, শ্রীলঙ্কায় একটা ক্রিকেট ম্যাচ চলছিল, ওখান থেকে উনি অডিও বার্তা একটা পাঠিয়েছেন, সেটা প্রচার হয়েছে এবং পরবর্তী সময়ে উনি সেখানে ফিজিক্যালিও ওই আপনার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অপরাধে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এতদিন কিছু বললো না, হঠাৎ করে আজকেই কেন? সন্ধ্যায় প্রেস কনফারেন্স, মানে সন্ধ্যায় যে অনুষ্ঠান হয়েছে, রাত 9টার সময় আগুন কেন? তারও যে বড় কথা, এটা তো একটা মব, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সে মব ফেরাতে পারলো না কেন? মবকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারলো না কেন? এই ধরনের ঘটনা আমরা ডক্টর ইউনূসের আমলে দেখতাম, সেই জিনিসটা এই সরকার করতে দিল কেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই থাকছে। দেখুন, এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, এই যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা, এটা হতেই পারে। আমি আদালত দিয়েছি, আদালতের মানে রায় নিয়ে, আদালতের সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু একটা কথা ভাবুন, ঠিক এই রকমই আরেকটা নিষেধাজ্ঞা কিন্তু 2015 সালে আদালত দিয়েছিল। সেটা দিয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। ওই সময় আওয়ামী সমর্থক একজন আইনজীবী তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রিট করেছিল, এবং রিটের প্রেক্ষিতে আদালত তারেক রহমানের সব ধরনের গণমাধ্যমে তার বক্তব্য বা বিবৃতি প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছিল। কবে করেছিল? 2015 সালে। 2015 পরে হাসিনার পতন হয়েছে 2024-এ। এই 9 বছর তারেক রহমানের বক্তব্যকে আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি। তারেক রহমানকে তার দলের লোকদের সঙ্গে মিটিং করেননি, সেই মিটিংয়ের সিদ্ধান্তগুলিকে দলের লোকেরা তারেক রহমানের বরাতে জনগণের কাছে প্রকাশ করেনি, করেছে। তাতে কি তারেক রহমানের যে জনগণের মনে তার যে অবস্থানটা, সেটা কি সরকার ওই আদালতের আদেশের মাধ্যমে নষ্ট করতে পেরেছিল? তাহলে এই একই ধরনের আচরণ আমরা বারবার কেন করি? এটা কিন্তু একটা প্রসঙ্গ। হ্যাঁ, ঠিক আছে, আপনি তো বলবেন যে না, আমরা তো করিনি, অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, ওকে করেছিল, ঠিক আছে, আবার নতুন একটা অর্ডার না হওয়া পর্যন্ত আদেশটা আছে, থাকুক। কিন্তু এটাকে কড়াকড়িভাবে পালনের জন্য জাহিদুর রহমান সাহেবদের এত উৎসাহ কেন? ওনারা কেন পাগল হয়ে যাচ্ছেন? এবং পাগল যে হয়েছেন তার তো কিছু নমুনা আমি টের পাচ্ছি, কেউ তো প্রচার করছে না। শেখ হাসিনা অনেক কথা বলেছেন, প্রায় মিনিট 40 কথা বলেছেন। ওনাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছিল, নানা রকম প্রশ্ন করেছিল, আমি সেগুলো নিয়ে আলোচনা যাচ্ছি না ডিটেলে, ওটা নিয়ে আরেকদিন একটা অনুষ্ঠান করা যেতে পারে। কিন্তু এই যে আলোচনা হয়েছে, উনি কথা বলেছেন, ওনার ছেলে আমেরিকার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল, ওইখানে কারা কারা ছিল, এগুলো তো একটা ইভেন্টের নিউজ। আমি ভাবলাম যে ওনার বক্তব্য আমি প্রচার করলাম না, কোনটা বিদ্বেষমূলক সেটা বুঝতে পারছি না, কনফিউশনে আছি, অতএব চুপচাপ থাকলাম, সমস্যা নাই। কিন্তু উনি কথা বলেছেন, এই শব্দটুকু কেন বলতে পারবো না? এই ঘটনার নিউজটা কেন প্রচার করতে পারবো না? আমরা না মানে ভুলে যাই যে আমরা কি বলেছিলাম কদিন আগে। আওয়ামী লীগ আমলে এই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা কি বলেছিলাম ভুলে যাই। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই বিএনপির নেতারা কি হাহাকার করেছিল ভুলে যাই। যখন আবার নিজে সেটা বলি, সেটা তখন ঠিক থাকে। এই জাহিদুর রহমান সাহেব এখন তো সরকারের পার্ট হয়ে গেছেন। আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওনার এখানে তো ওনার জাহেজ থেকে যান, আপনারা এখনো দেখেন যে উনি কী বলেছিলেন। ওই যে মুখ দিয়ে বলেছিলেন সেই মুখ দিয়ে তো এখন বলছেন যে কোনো খবরই প্রচার করা যাবে না। মানুষ কি ভুলে গেছে? মানুষকে আপনারা মূর্খ মনে করেন? আমি চূড়ান্ত হতাশ। আমি এরকম চাইনি, বিশ্বাস করেন, আমি এরকম চাইনি। যখন এই সরকারের সঙ্গে ডাক্তার জাহিদুর রহমান যুক্ত হলেন, একদিনও বিএনপি না করার পরেও বিএনপির মুখপাত্র হয়ে গেলেন, তখনও কিন্তু আমি আশাবাদী ছিলাম যে হয়তো ওনার কাছ থেকে লজিক্যাল কথাবার্তা আমি পাবো, কারণ ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার খুব পছন্দের মানুষ উনি। কিন্তু ক্ষমতা মানুষকে এভাবে আচরণ করতে শেখায় যে আচরণে কোনো লজিক দেখতে পাই না।
চিফ প্রসিকিউটর বলছেন স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন, উনি বলছেন কোনো কথাই প্রচার করা যাবে না। তো হলোটা কি? প্রিয় দর্শক, আমি জানি না সামনের দিনগুলিতে আমাদের আরও কত কি দেখতে হবে, তবে আমাদের প্রত্যাশা কিন্তু থাকছে। আমরা এখনও প্রত্যাশা করি, আমরা এখনও আশা করি এই সরকারের আচরণগুলো অন্তত